নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা কিন্তু আমাদের সকলের জানা প্রয়োজন। আর তার সাথে যারা আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য, মিসলেনিয়াসের জন্য প্রিপারেশান নিচ্ছি কিংবা WBCS এর জন্য প্রিপারেশান নিচ্ছি, তাদের জন্য কিন্তু একটা হট টপিক। কারণ এমন একটি টপিক যা নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের একটি ইউটিউবার যার একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেখানে সে দেখাচ্ছে কত সহজে ভোটার টপকে ভারতে প্রবেশ করা যায়। আর এর জন্যই নাকি বলা হচ্ছে যে ভারতবর্ষে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। আর আজকেই আমাদের সেই ভিডিও, যে ভিডিওর আমাদের টপিকের নাম হচ্ছে ইজি টু এন্টার ইন্ডিয়া ইললিগালি ফর বাংলাদেশি পিউপিল, অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছে কি ভারতে প্রবেশ করা খুবই সহজ। এই হচ্ছে আমাদের টপিক, যেখানে আমরা আলোচনা করব এই খবরটি নিয়ে যা শিরোনামে এসছে, তার সাথে এই যে দিন দিন বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা ভারতে বাড়ছে, তার ফলে কি সমস্যা দেখা দিচ্ছে, তার কি প্রভাব পড়ছে, আর কেনই এত সহজে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে, আর এরটা থেকে কিভাবে আর এই অনুপ্রবেশকারীদের প্রবেশ কিভাবে আটকানো সম্ভব, তা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি ভালো করে দেখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমাদের ভিডিও ইজি টু এন্টার ইন্ডিয়া ইললিগালি ফর বাংলাদেশি পিপিল, অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য কি ভারতে প্রবেশ করা খুবই সহজ, সেই নিয়ে আমাদের এখন ভাইরাল ভিডিও হবে। বাংলাদেশি ইউটিউবার, একজন বাংলাদেশি ইউটিউবারের ট্রাভেল ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে, যেখানে সে দেখাচ্ছে যে কত সহজে ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতবর্ষে সে প্রবেশ করছে মেঘালয় বর্ডার দিয়ে। আর এই ভিডিওটা কিন্তু প্রায় 1 বছর আগের, কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে রিসেন্টলি। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু সারা ভারত জুড়ে একটা বিতর্ক শুরু হয়েছে। সে ভিডিওটি সমস্যা দেখে সে ভিডিওটি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলেছে, কিন্তু ভিডিওটি কিন্তু এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আর যা দেখে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছে বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য নাকি ভারতে আসা এখন খুবই সহজ, আর তার জন্য নাকি ভারতবর্ষে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। বলছে নাকি একদল বাংলাদেশি মানুষ আছে যারা কিন্তু বেআইনিভাবে ভারতবর্ষের বর্ডার টপকে কিংবা যে টানেলগুলো আছে বা যে পাইপ লাইনগুলো আছে, সাঁকোগুলো আছে, সেই সাঁকোর মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করছে, এমনকি নদী পার করে ভারতবর্ষে প্রবেশ করছে। আর এই নিয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে আমাদের ভারতে। আর এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ কেন্দ্রীয় সরকারকে এর জন্য ক্রিটিসাইজ করছে, কারণ কেন্দ্রীয় সরকার নাকি কোনো স্টেপ নিচ্ছে না। অনেকে আবার রাজ্য সরকারগুলিকে দোষ দিচ্ছে, বিশেষ করে যারা সীমান্তবর্তী যে সমস্ত রাজ্য সরকারগুলি আছে, তারাই নাকি অনুপ্রবেশকারীদের অ্যালাউ করছে। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছে এটাকে বন্ধ হওয়া উচিত, তবেই নাকি ভারতের ভালো হবে, নাহলে আগামী দিনে কিন্তু ভারতের জন্য খুব সমস্যা হবে। এখন এই যে অনেক সংখ্যায়, প্রচুর সংখ্যায় অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকছে বা অনেক আগে থেকে ঢুকছে, এখন তার সংখ্যা অনেকটা বেড়ে গেছে। তার প্রভাবে বা তার এফেক্ট কি দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে? মেনলি বুঝতে হবে, ভারত বাংলাদেশ কিন্তু একটা সময় একই দেশ ছিল। পরে রাজনৈতিক স্বার্থে বা ইংরেজদের দ্বারা ভারত আলাদা হয়ে গেছে বাংলাদেশ থেকে। আগে বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, এখন সেটি স্বাধীন বাংলাদেশ। ভারত বাংলাদেশ ভাই ভাই, দুই দেশের কিন্তু সম্পর্ক খুব ভালো। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু ভারতে আসে, যারা ভিসা পাসপোর্ট নিয়ে আসে, আইন মেনে আসে, তারা কাজের জন্য আসে, তারা চিকিৎসা করাতে আসে, তারা পড়াশোনা করতে আসে। তাদেরকে নিয়ে কিন্তু সমস্যা নেই, কারণ তারা আইন মেনে আসে। কিন্তু এদেরকে বাদে অনেক বাংলাদেশি আছে তারা কিন্তু আইন না মেনে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু ভারতবর্ষে প্রবেশ করছে। আর তার ফলে কিন্তু এই অনুপ্রবেশকারীদের সংখ্যা কিন্তু বাড়ছে। বিশেষ করে যে সমস্ত বর্ডার স্টেটগুলি আছে, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা, সেখানে কিন্তু অনুপ্রবেশকারীদের বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। শুধু যে বর্ডার স্টেট নয়, তারা কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে। দিল্লিতেও কিন্তু এদের এরকম সংখ্যা পাওয়া গেছে, এমনকি উত্তরপ্রদেশে, বিহারে পাওয়া গেছে। শুধু তাই নয়, অনেকে বলছেন নাকি এদের সঙ্গে সে মায়ানমার থেকে যে সমস্ত উদ্বাস্তুদেরকে তাড়িয়ে দেওয়া ছিল, সেই রোহিঙ্গাদের সংখ্যাও নাকি ভারতবর্ষে বাড়ছে, এরকম কিন্তু একটা অভিযোগ উঠছে। এখন এই যে ইললিগালি মাইগ্রেন্ট, অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারীরা ভারতে আসছে, তারা কিন্তু মেনলি কাজের জন্য আসছে, কারণ ভারতের অর্থনীতি কিন্তু বাংলাদেশের থেকে ভালো। তাই বাংলাদেশে তারা কাজের সুযোগ পাচ্ছে না, তারা বেআইনিভাবে ভারতের ঢুকে যাচ্ছে, আর এখানে কিন্তু ভারতে তারা কাজ করছে।
তার ফলে ভারতের মানুষের উপরে কিন্তু সমস্যা বাড়ছে। আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষে আর আমাদের পশ্চিমবাংলায় কিন্তু বেকারত্ব বিরাট বড় প্রবলেম। ভারতের লোকেরাই কিন্তু কাজ পাচ্ছে না, সেখানে বাংলাদেশ থেকে লোক এসে যদি ভারতীয়দের কাজে থাবা বসায় তাহলে কিন্তু ভারতীয়দের উপরে কিন্তু চাপ বাড়ছে। তার সাথে কি কিছু কিছু লোক আসছে যারা বেআইনি অনুপ্রবেশকারী, বর্ডার টপকে চলে আসছে, তারা কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে আসছে। তারা উদ্দেশ্য নিয়ে এসেছে যে আমরা 2-4 দিন ঘুরতে যাচ্ছি না, আমরা পার্মানেন্টলি ইন্ডিয়াতে থাকবো। আর তার ফলে কী হচ্ছে, তারা কিন্তু পার্মানেন্টলি ভারতবর্ষের বাসিন্দা হয়ে যাচ্ছে। প্রথমে তারা এদেশে আসছে, লোকাল যে রাজনৈতিক নেতারা আছে তাদেরকে টাকা দিচ্ছে, লোকাল পঞ্চায়েতকে, লোকাল মিউনিসিপ্যালিটিকে টাকা দিচ্ছে, তারা কোনো একটা বেআইনি জায়গাতে বা সরকারি জায়গাতে বসে পড়ছে, সেখানে বাসস্থান শুরু করছে। আর তার ফলে তারা লোকাল পঞ্চায়েতকে বা মিউনিসিপ্যালিটিকে পার্টির নেতাকে টাকা খাইয়ে সেখানে তারা কি করে নিচ্ছে, তারা আধার কার্ড করে নিচ্ছে, ভোটার কার্ড করে নিচ্ছে, রেশন কার্ড করে নিচ্ছে, সেখানে বাস করতে শুরু করছে। শুধু তাই নয়, ওই আধার কার্ড রেশন কার্ডকে দিয়ে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে নিচ্ছে। এমনকি তারা যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার হোক, কৃষক সম্মান নিধি যোজনা হোক, সমস্ত কিন্তু তারা উপভোগ করছে। আর বেশিরভাগই যারা এই অনুপ্রবেশকারীরা ভারতে আসছে তারা কিন্তু এসসি সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। বুঝতেই পারছি তারা এসসি হয়ে ভারতে ঢুকছে। তারা জানে এসসি হলে কিন্তু বা এসসি সার্টিফিকেট থাকলে বেশি সুযোগ সুবিধা পাবো। তার ফলে আমাদের দেশে যারা অরিজিনাল এসসি ভাই বোনেরা আছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে, তাদের কিন্তু রিজার্ভেশনে এরা ভাগ বসাচ্ছে। নেক্সট কি, অ্যাক্ট অফ ইললিগাল স্মাগলিং, বেআইনি যে সমস্ত পাচারগুলো হচ্ছে। কি পাচার হচ্ছে? মেনলি ফেক কারেন্সি, জাল নোটের পাচার হচ্ছে, সোনা পাচার হচ্ছে, ড্রাগস পাচার হচ্ছে এদের দ্বারা। এমনকি গাঁজা পাচার হচ্ছে। গাঁজা কিন্তু ভারতবর্ষে বেআইনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে গাঁজা কিন্তু একটা ভারতবর্ষের বিরাট চাহিদা। যুব সম্প্রদায় এখন গাঁজার মধ্যে নেশায় আবদ্ধ আছে, তারা গাঁজা পাচার করছে। এমনকি তারা গরু পাচার করছে। গরু পাচার কিন্তু একটা বিরাট বড় সমস্যা, কারণ বাংলাদেশে গরুর দাম কিন্তু অনেক বেশি। শুধু সীমান্তবর্তী রাজ্যগুলি নয়, উত্তরপ্রদেশ, বিহার থেকে কিন্তু গাড়ি করে গরু চলে আসছে, তারা সহজে বর্ডার পার করে বাংলাদেশে চলে যাচ্ছে। এমনকি মহিলা এবং শিশুদেরকে পাচার করা হচ্ছে। ভারতবর্ষে যে সমস্ত যৌনপল্লীগুলি আছে সেখানকার বেশিরভাগ মহিলা কিন্তু এই বাংলাদেশ থেকে এসছে বলে বলা হয়। নেক্সট কি, এই যে বেআইনি অনুপ্রবেশকারীরা আছে এরা কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেখানে তারা সংঘাত দেখা দিচ্ছে। তারা জঙ্গিবাদ শুরু করছে ভারতবর্ষের বুকে। আমরা যখন পশ্চিমবঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে এই বিস্ফোরণ কাণ্ডে কিন্তু বাংলাদেশি জঙ্গিদের হাত ছিল। এমনকি তারা রায়ট লাগিয়ে দিচ্ছে, দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। মণিপুরে যে মেইতি আর কুকি সম্প্রদায়ের দাঙ্গা, সেখানে কিন্তু এদেরও কিন্তু একটা হাত আছে, তারা বলা হচ্ছে। কারণ ওই বাংলাদেশ থেকে যারা ইল্লিগালি যারা মাইগ্রেন্ট আছে তারা নাকি ওখানে এসে এসটি সার্টিফিকেট করে নিচ্ছে, তার ফলে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। নেক্সট কি, এই যে বেআইনি অনুপ্রবেশকারীরা আছে তারা কিন্তু বেআইনিভাবে ভারতবর্ষের মাল বাংলাদেশে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের মাল ভারতবর্ষে নিয়ে আসছে। অর্থাৎ পণ্য পরিবহনের যে লিগালিভাবে হয়, স্থলবন্দর দিয়ে হয়, সেই স্থলবন্দরে তোয়াক্কা না করে তারা নিজেরাই করে দিচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশের টেক্সটাইল খুব উন্নত, এদেশে নিয়ে আসছে, কিংবা এদেশের মাল ওদেশে নিয়ে চলে যাচ্ছে। তার ফলে আমাদের যে এক্সাইজ ডিপার্টমেন্ট আছে স্থলবন্দরগুলিতে, তারা কিন্তু সমস্যায় পড়ছে, তারা কিন্তু টাকা পয়সা পাচ্ছে না। তার সাথে এমন কিছু কিছু লোক আছে যারা কিন্তু দুই দেশেরই নাগরিকত্ব উপভোগ করছে। ভোটার সংলগ্ন এরিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের ভারতেরও নাগরিকত্ব আছে, বাংলাদেশেরও নাগরিকত্ব আছে। কিছু কিছু সময় তারা ভারতে আসে ইজিলি, তারা কিছু কিছু সময় বাংলাদেশে থাকে। এমনকি তারা ভারতবর্ষের সমস্ত স্কিমগুলো কিন্তু তারা এনজয় করছে। তাদের কিন্তু এখানে সমস্ত আধার কার্ড, রেশন কার্ড, এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব আছে। সরকারের যে সমস্ত স্কিমগুলো, সেই স্কিমগুলো তারা এনজয় করছে। এমনকি তারা ভোটের সময় কিন্তু ভোট দিতে আসে। এরকম খবর কিন্তু আসে যে বাংলাদেশ থেকে ভারতে প্রচুর লোক কিন্তু ভোট দিতে আসছে। আবার এমন উদাহরণও দেখা গেছে যে এরকমই ব্যক্তি যে দুই দেশেরই নাগরিকত্ব যার কাছে আছে, অর্থাৎ বেআইনি নাগরিকত্ব যার কাছে আছে, তারা নাকি ভারতবর্ষের নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে নাকি তারা ক্যান্ডিডেট পর্যন্ত হয়েছে। এরকমও কিন্তু আমরা খবর পেয়েছি। আর তার ফলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু ভারতবর্ষে বিরাট বড় সমস্যা দেখা দিচ্ছে। এখন এই যে সহজে কিভাবে এই বেআইনি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে যাচ্ছে তা তো আমরা দেখলাম, কিন্তু কেন খুব সহজে তারা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, বা কেন ভারতবর্ষে দিন দিন এই বেআইনি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, সেগুলো আমরা দেখে নেব। সেই কারণগুলো আমরা দেখে নেব। প্রথম ঐতিহাসিক কারণ, এর পেছনে একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ ভারত স্বাধীনতার পূর্বে যখন দুই দেশ ভাগ হয়েছিল, তখন দুই দেশের কি ম্যাপ হবে, সেই ম্যাপ তৈরি করার জন্য বা বর্ডার তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল র্যাডক্লিফকে। আর র্যাডক্লিফ কী করেছিল, র্যাডক্লিফ কিন্তু গ্রাউন্ডে কোনো সার্ভে করেনি, অর্থাৎ যেখানে বর্ডার হবে সেখানে যেয়ে কিন্তু তারা সেই
সেই জায়গায় যে সে কিন্তু কোনো সার্ভে করেনি, সে ঘরে বসেই কিন্তু এই বর্ডারের ম্যাপ তৈরি করে ফেলেছে, আর তার ফলে কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এমনভাবে সেই ম্যাপ তৈরি করেছে, যখন অরিজিনালি যখন গ্রাউন্ডে গিয়ে বর্ডার দিতে যাওয়া হয়েছে বা কাঁটাতারের বেড়া দিতে যাওয়া হয়েছে, তখন কিন্তু সমস্যা দেখা দিয়েছে। দেখা যাচ্ছে যে একটা গ্রামের মধ্যে দিয়ে বর্ডার চলে গেছে, একটা পাড়ার মধ্যে দিয়ে বর্ডার চলে গেছে। শুধু তাই নয়, একটা মানুষের দুটো ঘর, একটা রান্নাঘর একটা শোয়ার ঘর, তার মধ্যে দিয়ে বর্ডার চলে গেছে। হয়তো একটাই মানুষ, যার রান্নাঘরটা বাংলাদেশে, যার শোয়ার ঘরটা ভারতে। এরকম কিন্তু সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ যেহেতু একটাই পাড়া, একটাই গ্রাম, একই লোকের বাড়ির মধ্যে এই বর্ডার চলে গেছে, একদিকটা বাংলাদেশ একদিকটা ভারত, তাই কিন্তু সমস্যা হয়ে গেছে। কোনো মতেই দু দেশের মানুষকে কিন্তু আলাদা করা যাচ্ছে না, কারণ ওই জায়গার মানুষের এদিকেও আত্মীয় আছে, ওইদিকেও আত্মীয় আছে, এদিকেও জমি আছে, ওদিকেও জমি আছে, তাদেরকে তো বাঁচতে হবে। তাহলে কীভাবে বর্ডার দেওয়া সম্ভব হবে? তাই বর্ডার দেওয়া কিন্তু সম্ভব হয়নি, আর কোনো মতে তাদেরকে আটকানো সম্ভব নয় বা পার্থক্য করা সম্ভব নয়। আর এই কিন্তু একটা বিরাট বড় সমস্যা। তার ফলে কিন্তু অনেক জায়গাতে বর্ডার লাইন নেই বা বর্ডার লাইন দেওয়া সম্ভব হয়নি। এই হলো ঐতিহাসিক কারণ। এখন জিওগ্রাফিক্যাল কারণ বা ভৌগোলিক কারণ কি আছে? বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলি আছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই সমস্ত রাজ্যের উপর দিয়ে যে ভারত বাংলাদেশের বর্ডার গেছে, সেখানে এমন এমন জায়গা আছে যেখানে বর্ডার কিন্তু গেছে নদীর উপর দিয়ে গেছে, পাহাড়ের উপর দিয়ে গেছে, জঙ্গলের উপর দিয়ে গেছে, এমনকি লেকের উপর দিয়ে গেছে। তাই ভৌগোলিক সমস্যা থাকার কারণেই দুই দেশের বর্ডারে কিন্তু কোনো কাঁটাতার দেয়া নেই বা স্ট্রং বর্ডার লাইন দেওয়া নেই। বর্ডার লাইন কিন্তু খোলা আছে, আর তার ফলে সহজেই এদেশের মানুষ ওদেশে যাচ্ছে, ওদেশের মানুষ এদেশে আসছে। তাই অনুপ্রবেশকারীরাও সেই সুযোগটা নিচ্ছে, সহজেই ভারতে চলে আসছে। নেক্সট কি? বিএসএফ। অনেকে বলছে বা অনেকে অভিযোগ করছে, এই যে অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে ভারতে ঢুকছে, এর জন্য সবথেকে বড় একটা দায় আছে যারা বর্ডারের নিরাপত্তা রক্ষী। অনেকে অভিযোগ করে এই নিরাপত্তা রক্ষীরা নাকি টাকা দিয়ে এই অনুপ্রবেশকারীদেরকে অ্যালাউ করে, তারা কিন্তু সহজে এখানে ঢুকে যায়। নেক্সট কি? কিছু কিছু লোকাল পুলিশ স্টেশন আছে বর্ডার সংলগ্ন এরিয়াতে, তারাও কিন্তু এই সমস্ত বেআইনি ইলিগাল মাইগ্রেন্টসদেরকে ওয়েলকাম করে, তারা টাকা নিয়ে নেয় আর টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। তার ফলে অনুপ্রবেশকারীরা সহজেই ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। নেক্সট কি? কিছু লোকাল পাওয়ারফুল পলিটিক্যাল লিডার আছে, রাজনৈতিক নেতা আছে, তারা কিন্তু এই টাকা নিয়ে অনুপ্রবেশকারীদেরকে কিন্তু সরকারি জায়গাতে বা বেআইনি জায়গাতে বসিয়ে দেয়। এবং শুধু তাই নয়, বসিয়ে দেওয়ার পর খুব সহজেই তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করে দেয়। আর এর জন্য কিন্তু অনুপ্রবেশকারীরা সহজেই এদেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। নেক্সট কি? ভারত বাংলাদেশের মধ্যে কিছু ডিসপুট ল্যান্ড এরিয়া আছে, যেমন ছিটমহল সমস্যা কিন্তু আগে সমাধান হয়েছে, তবুও কিছু ল্যান্ড এরিয়া নিয়ে কিন্তু ডিসপুট আছে বা নদী নিয়ে ডিসপুট আছে। আর সেই সমস্যা যেহেতু সমাধান হয়নি, এদেশের মানুষ ওদেশে যাচ্ছে, ওদেশের মানুষ এদেশে আসছে, তাই কিন্তু আর তাদের সাথেই সুযোগ বুঝে অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে ভারতে। নেক্সট কি? রাজ্য সরকার। এই সীমান্তবর্তী যে সমস্ত রাজ্য সরকারগুলি আছে, তারা কিন্তু এই বর্ডার তৈরিতে নাকি তারা জমি দিচ্ছে না, এরকম কিন্তু বলে আমাদের কেন্দ্র সরকার। যেহেতু তারা বর্ডার তৈরিতে জমি দিচ্ছে না, তার ফলে কিন্তু বর্ডার লাগাতে পারছে না। তার সাথে রাজ্য সরকারগুলির বিরুদ্ধে কিন্তু আরও বড় বড় অভিযোগ আছে। রাজ্য সরকারগুলি নাকি এই সমস্ত ইলিগাল মাইগ্রেন্টসদেরকে ওয়েলকাম করে, বলছে তোমরা আসো। এলে কি হবে? রাজ্য সরকারের কিন্তু ভোট ব্যাংক বাড়ে, কারণ যারা ওদেশ থেকে বেআইনিভাবে আসবে, তাদেরকে যদি জায়গা দেওয়া হয়, তাদেরকে যদি আধার কার্ড, ভোটার কার্ড বা সরকারি সুযোগ দেওয়া হয়, তাহলে সেই সরকারি তাদের ভোট পাবে। ভোট ব্যাংকের জন্য কিন্তু রাজ্য সরকার তাদেরকে ওয়েলকাম করে, এরকম কিন্তু অভিযোগ আসে। নেক্সট কি? লোকাল কিছু মানুষ আছে, অর্থাৎ বর্ডার সংলগ্ন যে সমস্ত গ্রামগুলি আছে, সেই মানুষও কিন্তু এদের জন্য দায়ী, কারণ দুই দেশের বর্ডার সংলগ্ন এরিয়াতে তাদের কিন্তু আত্মীয় আছে। এমন এখনও তারা এদেশের মানুষের সাথে ওদেশের ছেলেমেয়ের বিয়ে দিয়ে চলেছে, অর্থাৎ সম্পর্ক তারা বাড়িয়ে চলেছে। তাই কিন্তু ওদেশে সহজেই যাতায়াত করতে পারছে। এমনকি এই বর্ডার সংলগ্ন গ্রামগুলিতে বেআইনি যারা অনুপ্রবেশকারীরা, তারা এসে কিন্তু 2 দিন 1 দিনের জন্য তারা শেল্টার নেয়। কি বলে তোমাকে টাকা দেবো, তুমি বলবে এটা আমার আত্মীয় এসেছে, তাহলে পুলিশ আর অ্যারেস্ট করতে পারবে না বা ধরতে পারবে না। টাকার বিনিময়ে তাদেরকে শেল্টার দেয়, তার ফলে কিন্তু বেআইনি লোকজন ভারতবর্ষে আসছে, তারা তাদের অপকর্ম কাজ করতে পারছে। নেক্সট কি? সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার কিন্তু বা যে কেন্দ্রীয় সরকারের যে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে বা মন্ত্রক আছে, তারাও কিন্তু এর সঙ্গে দায়ী। কারণ এত বছর হয়ে গেছে, তবু এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্বরাষ্ট্র মন্ত্রক আছে, তারা কোনোভাবেই চেষ্টা করছে না যে এই বর্ডার তৈরি করা হোক বা বর্ডারে আরও স্ট্রং রেস্ট্রিকশন করা হোক। শুধু কাঁটাতারে বেড়া দিলে হবে না, তার সাথে আরও বেশি বেশি করে বিএসএফ
নিয়োগ করতে হবে। আর বিএসএফ যাতে সঠিক কাজ করছে সেটাও দেখতে হবে। তার সাথে সাথে আধুনিক যন্ত্রপাতি লাগাতে হবে যাতে এই রেস্ট্রিকশন করা যায়, যেমন র্যাডার লাগাতে হবে, সাইরেন লাগাতে হবে, ক্যামেরা লাগাতে হবে, যাতে ওই দেশের মানুষ কোনোভাবে লুকিয়ে লুকিয়ে এই দেশে আসতে না পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই উদ্যোগ নেয় তাহলে কিন্তু কোনো মতেই এটাকে আটকানো সম্ভব নয়। নেক্সট কি আছে, এই বর্ডারে কিন্তু কিছু মিডিলম্যান আছে, কিছু দালাল আছে, যারা সুযোগ বুঝে টাকা নিয়ে এদেশের লোককে ওদেশে পাঠিয়ে দেয়, ওদেশের লোককে এদেশে পাঠিয়ে দেয়, অর্থাৎ অনুপ্রবেশকারীদেরকে সহজে এদেশে ঢুকে দেয়। বিশেষ করে যখন ওয়েদার খারাপ থাকে, অর্থাৎ যখন রাত্রেবেলা কিংবা যখন ফগ কুয়াশা থাকে কিংবা যখন বৃষ্টি হয়, তখন কিন্তু নিরাপত্তারক্ষীরা একটু সমস্যায় পড়ে। আর সেই সমস্যার সুযোগ নিয়ে ওই বেআইনি অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে দেয় এই দালালরা। আরও একটা সমস্যা আছে, সংস্কৃতিগত সমস্যা। এই যে বাংলাদেশ আর ভারত একই সময় একই দেশ ছিল, তাই তাদের কিন্তু কালচার বা তাদের সংস্কৃতি বা তাদের ভাষা কিন্তু এক, অর্থাৎ বর্ডারের এ পাশের মানুষেরও যা সংস্কৃতি, ওদের পাশের মানুষেরও কিন্তু সেম সংস্কৃতি, সেম ল্যাঙ্গুয়েজ। তার ফলে কিন্তু ওই বর্ডারের দুই দেশের সংলগ্ন যে সমস্ত গ্রামগুলি আছে, সেই গ্রামগুলিতে কিন্তু একটা সময় বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, উৎসব হয়। যেমন আমাদের টাকির ইছামতি নদীতে কি হয়, যখন বিজয়াতে দুর্গা প্রতিমার বিসর্জন হয়, ওদেশের প্রতিমা এদেশে আসে আর এদেশের প্রতিমা ওই দেশে যায় বিসর্জনের সময়। আর সেই সুযোগটাকে কাজে লাগায় কিন্তু এই বেআইনি অনুপ্রবেশকারীরা। নেক্সট আরও একটা সমস্যা আছে, এই যে অফিসিয়াল যে সমস্ত ইমিগ্রেশন অফিসগুলি আছে, অর্থাৎ স্থলবন্দরগুলি আছে, যেমন বনগাঁ আছে, খোঁজাডাঙ্গা আছে, এই সমস্ত অফিসিয়াল জায়গাতেও কিন্তু বেআইনি হয় বা দুর্নীতির কাজ হয়। অফিসাররা কিন্তু টাকা নিয়ে অনেক মানুষের যাদের সমস্যা আছে ডকুমেন্টসে, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তার ফলেও কিন্তু সহজে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। আর একটা সমস্যা আছে, এই যে অনুপ্রবেশকারীরা যখন ভারতবর্ষে ঢুকছে, তারা কিন্তু আশ্রয় নিচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের কাছে। হলে তারা যদি সে হিন্দু হয়, সে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আশ্রয় নিচ্ছে, যদি সে মুসলিম হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড়ে কিন্তু আশ্রয় নিচ্ছে। তার ফলে ওখান থেকে তাদেরকে ডিফারেন্সিয়েট করা সমস্যা হয়ে যাচ্ছে, অ্যারেস্ট করা সমস্যা হয়ে যাচ্ছে। কারণ জোর করে অ্যারেস্ট করতে গেলে কিন্তু দাঙ্গা লেগে যেতে পারে, যা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তাই কিন্তু পুলিশ অনেক সময় স্টেপ নিতে পারছে না। এখন বললাম কি কি কারণে এভাবে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। এখন এই অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়লে মানে কি সমস্যা, আমাদের কি বললাম, আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কাজের চাপ বাড়ছে, আমাদের কাজে তারা ভাগ বসাচ্ছে। আর ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি কিন্তু একটা বিরাট বড় সমস্যা। আর অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হারটা সব থেকে বেশি। তাহলে এটাকে বন্ধ করতে হবে। কীভাবে এই অনুপ্রবেশকারীদের সংখ্যা বন্ধ করা যাবে? প্রথম, বিএসএফকে দায়িত্ব নিতে হবে। বিএসএফ তাদের কাজ করছে না বলে অনেকে অভিযোগ করে। বিএসএফ যদি সঠিকভাবে কাজ করে, তাদের যদি নিরাপত্তা যদি কোনো খামতি না রাখে, কোনো যদি দুর্নীতি না হয়, তাহলে কিন্তু কোনো মতে অনুপ্রবেশকারীরা এদেশে আসতে পারবে না। তাই বিএসএফকে প্রথম কড়া হতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বিএসএফদের উপরে কিন্তু চাপ বাড়াতে হবে, যাতে কোনো মতে এই বেআইনি অনুপ্রবেশকারীর সংখ্যা না বাড়ে ভারতবর্ষে। নেক্সট কি, সব থেকে বড় উদ্যোগ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। যে সমস্ত জায়গাতে এখনও বর্ডার নেই, সেই সময় ওপেন বর্ডার আছে, সেখানে কোনো না কোনোভাবেই বর্ডার লাগাতে হবে এবং স্ট্রং বর্ডার লাগাতে হবে। শুধু কাঁটাতারে বেড়া দিলে চলবে না, তার সাথে সেখানে টেকনোলজি ইউজ করতে হবে। বললাম সাইরেন লাগাতে হবে, র্যাডার লাগাতে হবে, ক্যামেরা লাগাতে হবে, তবে কিন্তু এই অনুপ্রবেশকারীদের সংখ্যা কমবে। তার সাথে যে সমস্ত ল্যান্ড ডিসপিউট আছে কিংবা যে আইল্যান্ড ডিসপিউট আছে বা নদীতে ডিসপিউট আছে, সেই সমস্যাও কিন্তু দুই দেশের সরকারকে বসে সমাধান করতে হবে, তবে কিন্তু দুই দেশের জন্যই ভালো। নেক্সট কি, স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার কি বলছে, তারা নাকি এই অনুপ্রবেশকারীদেরকে অ্যালাউ করছে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করার জন্য। এটা বন্ধ করতে হবে এবং রাজ্য সরকারকে জমি দিতে হবে, যাতে সহজেই কেন্দ্র সরকার এই বর্ডারটি বসাতে পারে। কারণ ভোট ব্যাংকের থেকেও আমাদের ইন্টারনাল সিকিউরিটি, সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যে সমস্ত রাজনৈতিক নেতারা টাকা খেয়ে তাদেরকে বেআইনি জায়গাতে বসিয়ে দিচ্ছে এবং তাদের জন্য এই আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, তাদেরকে বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু লিগাল স্টেপ নিতে হবে। আর যে সমস্ত মিডল ম্যানেরা আছে বর্ডারে, যারা দালালির কাজ করে, যারা ওদেশের লোককে দেশে ঢুকিয়ে দেয় অনুপ্রবেশকারী হিসাবে, তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। আর তারা যদি কোনো মতে স্মাগলিং বা পাচার করতে না পারে, তার বিরুদ্ধে কিন্তু লিগাল অ্যাকশন নিতে হবে এবং পুরোপুরি বিষয়টিকে বন্ধ করতে হবে। তার সাথে কি আছে, তার সাথে বর্ডার সংলগ্ন গ্রামগুলিতে যে সমস্ত মানুষ আছে, তাদেরকে কিন্তু উদ্যোগ নিতে হবে, কারণ তারা যেন আগামী দিনে আর ওদেশের লোকজনের সঙ্গে সম্পর্ক না গড়ে, বিবাহের সম্পর্ক মেনলি যাতে না করে। আর যখনই কোনো মানুষ ইললিগালি প্রবেশ করছে, তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়া চলবে না, তাদেরকে পুলিশকে জানাতে হবে। কারণ এটা তাদেরকে মাথায় রাখতে হবে, যত অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়বে, তারা হয়তো সাময়িক টাকা পাচ্ছে ঠিকই, কিন্তু এখানে ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে আর ভারতবর্ষের জমি তারা দখল করে নিচ্ছে, ভারতবর্ষের তারা কাজ
দখল করে নিচ্ছে। পরবর্তীকালে আমাদের এই প্রজন্ম কিন্তু কাজ পাবে না, আমাদের এই প্রজন্ম কিন্তু জমি পাবে না চাষের জন্য বা বসার জন্য। এখন থেকে এটাকে ভাবতে হবে যে ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়লে। আর নেক্সট কি, সেন্ট্রাল গভর্নমেন্টকে আরও উদ্যোগ নিতে হবে যে কোনো মতে যাতে আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জাল না করা যায়, ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড এটা যাতে কোনো মতেই বানাতে না পারে, আরও স্ট্রং সিস্টেম করতে হবে, তবে কিন্তু তারা এই সুযোগ নিতে পারবে না। এইভাবেই কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যা আমরা কমাতে পারবো। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার বলছে অনুপ্রবেশ বাড়ছে, রাজ্য সরকারের বিরুদ্ধে দোষ চাপিয়ে দিচ্ছে। শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, পশ্চিমবঙ্গকে শুধুমাত্র টার্গেট করা হচ্ছে, কিন্তু সমস্ত রাজ্যগুলি আসাম, ত্রিপুরা, মেঘালয় সমস্ত রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটছে। এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা কিন্তু মেঘালয়ের ভিডিও। তাই রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে যৌথ উদ্যোগ নিতে হবে। এখন কেন্দ্র সরকার রিসেন্টলি সিএএ বিল পাস করেছে, সেখানে বলা হয়েছে যে মুসলিম বাদে বাকি 6টি সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। এটাও কিন্তু খুব একটা ভালো নয়, কারণ অনেকেই বলছে ও দেশে হিন্দুদের উপরে অত্যাচার করছে, মেনে নেওয়া হচ্ছে। কিন্তু যখনই তারা ভারতে চলে আসছে তারা কিন্তু এদেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, তাদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। তারা কিন্তু জানে যে একবার যদি কোনো মতে চলে যায় আমরা হিন্দু, তো ভারত সরকার প্রতিবারে আমাদেরকে সেই সুযোগটা দেবে, আবার একবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হবে, আবার আমরা নাগরিকত্ব পেয়ে যাব। তো পুরোপুরি বন্ধ করে দিতে হবে যে আর নয়, যা হয়েছে আর কোনো মতে আমরা সিটিজেনশিপ দেব না। এমন হতে পারে অন্য সম্প্রদায়ের মানুষ আছে, অন্য ধর্মের মানুষ আছে, তারা ধর্ম চেঞ্জ করে হিন্দু হয়ে যেতে পারে সহজে সিটিজেনশিপ নেওয়ার জন্য। কোনো কিছু কিন্তু অসম্ভব নয়। অনেকে বলবে এই অনুপ্রবেশকারীর সংখ্যা কমাতে গেলে আমাদেরকে এনআরসি করতে হবে। এখন এনআরসি এর সমস্যার সমাধান হতে পারে, কিন্তু এনআরসি করা বা এনআরসি ইমপ্লিমেন্ট করা কিন্তু খুবই সমস্যা আমাদের দেশে বা আমাদের রাজ্যে। আমরা আসামে যখন এনআরসি হয়েছিল তখন আমরা দেখেছিলাম অনেক এদেশীয় হিন্দু মানুষ তারা কিন্তু বাদ পড়ে গেছিল, কারণ আমাদের ডকুমেন্টসের সমস্যা আছে। এনআরসি করতে গেলে কিন্তু সমস্যা দেখা দেবে, তাই এনআরসিতেও কিন্তু এই সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান কী হবে, যারা চলে এসেছে তারা থাকুক, তাদের বিরুদ্ধে আর ঝামেলা করে লাভ নেই। এরপর থেকে যাতে না কেউ আসতে পারে সেই উদ্যোগ নিতে হবে, বর্ডারে আরও স্ট্রং সিকিউরিটি বাড়াতে হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টিকে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।